শরীফ ওসমান হাদির ভাই, যদিও তিনি এখন যুক্তরাজ্যে কাজ করছেন সরকারি কর্মকর্তা হিসেবে, তিনি দুটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্ট্যাটাস দিতে পারেন কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, যে তিনি শপথ ভঙ্গ করেছেন কিনা সে বিষয়ে। তিনি যে বলেছেন শরীফ ওসমান হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে আমিরে জামায়াতের একজন পিএস জড়িত, তিনি হাদিকে ঢাকা ৮ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে ব্যাপক প্রেশার দেওয়া হয়েছিল। আবার যে উনি বলেছেন যে ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপির কয়েকজন মন্ত্রী এমপি সরাসরি জড়িত। তিনি মাননীয় প্রধানমন্ত্রী হাদি হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করুন, হাদি হত্যার বিচার না করলে এরা আপনাকেও হত্যা করবে, যে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। হাদি হত্যার বিচার না করলে আপনাকেও হত্যা করলে কেউ বিচার করবে না। এই যে তার স্ট্যাটাস, প্রথম কথা হচ্ছে তিনি দিতে পারেন কিনা, বা যদি দিয়ে থাকেন তাহলে কথাগুলো কতটা সত্য। দেখুন, একটা হাই কমিশনের অফিস, এবং সেটা যুক্তরাজ্যের মতো একটা দেশে, সেখানে একজন সহকারী হাই কমিশনার হিসেবে যে ভদ্রলোক কাজ করছেন, তার কি সেই যোগ্যতা আছে, নাকি তার যোগ্যতা তিনি হাদির ভাই? অর্থাৎ আপনি একজন মানে গুরুত্বপূর্ণ একজন কর্মী বা নেতা মারা গেলেন, তার ভাইকে আপনি বিদেশি মানে কূটনৈতিক কাজে নিয়োজিত করছেন। এটা কি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম না? তার মানে কি এইটা রাজনৈতিক নিয়োগ? সরকারের যে সংশ্লিষ্টতার কথা বলা হচ্ছে বিভিন্নভাবে তৎকালীন, এটা কি সেটার দিকে ইঙ্গিত দেয় না? আপনি এটা পুরস্কার কেন দিচ্ছেন এই ফ্যামিলিটিকে? আপনার তো পুরস্কার দিবেন আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করে, আপনি তো বিচার করবেন। তো এইটা আমাদের কিন্তু একটি প্রশ্ন হয়ে দাঁড়ায়, এবং সেই কারণে আপনি যাকে যেখানে খুশি সেখানে যদি বসিয়ে দেন, তাহলে এই ধরনের স্ট্যাটাস দিবেন এবং ডিলিট করে দিবেন। দুটার স্ট্যাটাস দিয়ে তিনি ডিলিটও করে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, এটা কোনো ধরনের সরকারকে হুমকি দিল কিনা? এটা হুমকি কেউ তো দিতে পারে, তাতে তো সরকারের কিছু যাবে আসবে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার এই ধরনের নিয়োগগুলোকে কতদিন টানবেন, কেন টানবেন? আপনি এখন গণতান্ত্রিকভাবে বিজয়ী সরকার, তাকে অবশ্যই এই ধরনের নিয়োগগুলোকে নিয়ে অবশ্যই কোনো একটা মানে সবকিছু পর্যালোচনা করা দরকার বলে আমি মনে করি। আপনি দেখুন, একটা খুব বড় ধরনের প্রশ্ন কিন্তু এখানে উঠবে। এই যে একটি সাম্প্রদায়িক উত্থান আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, তারা আওয়ামী লীগের অনুপস্থিতি নিশ্চিত করে জামাত এনসিপির একটা বড় ধরনের বিকাশের পটভূমি তৈরি করলেন, এবং সেটা আমরা এখন সংসদে দেখতে পাচ্ছি। এই পটভূমি তৈরির সময়ে কিন্তু আরেকটি উপসংস্থা হিসেবে ইনকিলাব মঞ্চের আবির্ভাব, এবং তারা আপনি দেখবেন গতকাল বা পরশু একজন তরুণ নেতা বক্তব্য রাখছে এরকম, শেখ মুজিব 100 বার, শেখ মুজিব যত বড় শয়তান, 100 বার শেখ হাসিনা জন্ম নিলেও তত বড় শয়তানি করতে পারবেন না। আপনি চিন্তা করুন, একজন এইরকম নেতা সে এই ধরনের বক্তব্য দিচ্ছেন যে শেখ মুজিব শয়তান, কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছিলেন, এই জন্য শেখ মুজিব শয়তান। যেহেতু তাদের স্বাদের পেয়ারার পাকিস্তানকে ভাঙায় নেতৃত্ব দিয়েছিলেন, সেই জন্যই শেখ মুজিব শয়তান। এবং আরেকটি কথাবার্তা এই ধরনের নেতারা খুব বলছেন, তথাকথিত নেতারা, যে শেখ মুজিব বা বঙ্গবন্ধু নাকি 30,000 কি বলে রক্ষী বাহিনী 30,000 সাধারণ মানুষ মেরেছে বা রাজনৈতিক নেতা কর্মী মেরেছে। জাসদে কাজ করতেন মাহবুব কামাল ভাই, আমাদের সাংবাদিক নেতা, 1980 পর্যন্ত জাসদে ছিলেন। তিনি একটি বক্তব্যে বলেছেন যে ভাই 7 থেকে 8 জন মারা গেছে, আমি 80 সাল পর্যন্ত ছিলাম, আমার কাছে অন্তত 100 জনের নাম দেন, বেশি দরকার নাই, 30,000 লাগবে না, 100 জন নিহত মানুষের নাম দেন। ভাই, বাংলাদেশটা তো ভাই একটা রক্তস্নাত মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ একটা ইতিহাসের মানে ঐতিহ্যের ধারাবাহিকতা। আপনারা বলে বসবেন 30,000 মানুষ মারা গেছে, আর আমাদের এটা বিশ্বাস করতে হবে? আমাদেরকে ন্যূনতম লেখাপড়া নাই? আমরা কি ইতিহাস, সমাজবিজ্ঞান, ভূগোল না পড়ে এই জায়গায় এসে বসে আছি? আপনারা কেউ এসে হঠাৎ করে বলবেন যে হাদি হচ্ছে নজরুলকে পুনর্জাগরণ করেছেন। হাদির কি কাজ, কি অভিজ্ঞতা জাসদের ব্যাপারটা আমি আমরা মনে আছে কিনা আমি জানি, চট্টগ্রামের একজন এমপি ছিলেন মাইনুদ্দিন হোসেন বাদল সম্ভবত, তিনিও বলেছেন যে বাংলাদেশের পাড়া দিলে রক্তের গন্ধ বের বা রক্ত ভেসে উঠবে। তিনি একজন বললে তাকে কেন আপনি, আমি যদি এখন বলি যে হ্যাঁ, আমি যদি এখন একটা দাবি করি যে আমি আসার সময় 50 জন নিহত দেখে আসলাম শিল্পকলা একাডেমির সামনে, জানেন এখানে রক্তের ছোপ ছোপ দাগ হয়ে গেল, একটা কবিতা পড়ে ফেললাম আর হয়ে গেল। আপনাকে তো ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট কোথায় পাবেন? পৃথিবীটা তো খুব একটা ভিলেজ, গ্লোবাল ভিলেজ। আপনার এখানে 30,000 লোক মরবে, আপনার পৃথিবীতে আর কোনো দেশ নাই? আপনি না হয় গলা চেপে মরেছেন, 25শে মার্চেতে এই দেশের সরকারই তো আমাদেরকে 71 সালে মেরেছিল, এটা পৃথিবীর মানুষ জানে না? তা আপনার সেই 25শে মার্চের ঘটনা যদি জানে, 14ই ডিসেম্বরের ঘটনা যদি সারা পৃথিবীর মানুষ জানে, সিরাজ শিকদারের ঘটনা যদি জানে,
আরো অনেকের নিহতের ঘটনা যদি জানে, তাহলে এরশাদের সময়ের ঘটনা যদি জানে, তাদের নাম ঠিকানা জানা যায়, ওই 30,000 মানুষ কোথা থেকে আকাশ থেকে পড়লো তারা জানে না। কাজেই এই সমস্ত গাল গল্প কেন করা হয় জানেন? পেয়ারের পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করার জন্য অতৃপ্ত আত্মার ক্রন্দন। ওখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে আসার জন্য এই সমস্ত তথাকথিত নেতাকর্মীরা যারা কথায় কথায় এই সমস্ত শয়তানের বাপ চাচাকে খুঁজে পায়, তাদেরকে ফিরে তাকাতে হবে। এই দেশটা আসলে এই রূপকথার গল্পের দেশ নয়। বিরুদ্ধে যাবো। সেটা আমার একটা প্রশ্ন, সেটা হলো যদি ওমর হাদি এই বক্তব্যগুলো দিয়ে রাখেন, তার কাছে তাকে এনে যদি প্রশ্ন করা হয়, যেহেতু তিনি বলছেন ইন্টারিম সরকারের কয়েকজন উপদেষ্টা, মন্ত্রী, এমপি, বিএনপির, আবার যদি বলে জামায়াতের পিএস জড়িত, তাকে প্রশ্ন করলে তো উত্তরগুলো পাওয়া যায়। বিএনপি এগুলো কেন করছে না বলে মনে হয় আপনার? এখন কি বলবো না? আচ্ছা, 2 মিনিটে যদি বিএনপি তো আসলে করবে না এরকম তো মনে হচ্ছে না। কারণ ধরুন একজন কথা বললো, সাথে সাথে একটা সরকারি তৎপরতা তো শুরু হয় না। সবকিছুর পরেও তো সরকার একটা ধারাবাহিকতা, আওয়ামী লীগের ধারাবাহিকতাও কিন্তু অনেক কিছু অন্তর্বর্তীকে পালন করতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত অনেক ধরনের ডিসিশন নিয়েছে, যেটা হয়তো এই সরকার পরিবর্তন করবে বা করছে। এখন যুক্তরাজ্যের সহকারী হাই কমিশনার এই ধরনের কথাবার্তা বলে বসছেন, এবং জামাতের আমিরের পিএস সম্পর্কে অভিযোগ করছেন। এখানে তো জামাতও স্টেটমেন্ট দিবে নিশ্চয়ই, এবং এখন বলবেন না আমার হ্যাক হয়েছে, আমার ফেসবুক হ্যাক হয়েছে। তাদের যে অবস্থা, দিনে একটা কথা বলে, দুপুরবেলা আরেকটা কথা বলে, রাতে একটা কথা বলে। এদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা যেমন, ঠিক কথাবার্তার বিশ্বাসযোগ্যতাও আরো কম। ডাক্তার রাকিব, যদি ওমর হাদির এই বক্তব্য, আমি যেটা বলছিলাম যে হাদি হত্যার বিচার না করলে এরা আপনাকে হত্যা করবে, মানে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন। আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, হাদি হত্যার বিচার না করলে আপনাকে হত্যা করলেও কেউ বিচার করবে না। কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রীর, অর্থাৎ সচিবালয়ের ভেতর প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা সম্পন্ন লাল টেলিফোনের তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা দেখলাম। এই সব ঘটনাগুলো আসলে কেন হচ্ছে? যদি হাদি ভাইয়ের এই বক্তব্য যদি ধরি, এটার সাথে এটা কোনো ধরনের সংযুক্ত বা কোনো সম্পৃক্ততা দেখেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, হাদির ভাইয়ের যে বক্তব্যটা, সেটা হচ্ছে ধরেন হাদির ভাই ডেফিনেটলি তার ভাই, যদি ভাই বলি প্রধানমন্ত্রী কি নিরাপত্তাহীনতায় ভুগছেন কি? আমি আসতেছি সে নিরাপত্তাহীনতায় আছেন কি? ধরেন হাদির ভাইয়ের যে বক্তব্যটা বা হাদির ভাইয়ের যে মনস্তাত্ত্বিক যে জায়গাটা, সাইকোলজিক্যাল যে জায়গাটা, ডেফিনেটলি সে তার ভাইকে হারিয়েছে, যে একটা প্রচণ্ড ট্রমাটাইজড ব্যক্তি। এখন তাকে আপনি যেখানেই পুরস্কৃত করেন না কেন, তো সে জায়গা থেকে তার ওই অবস্থান থেকে এই কথাগুলো বলাটা, এটা সাইকেট্রি বা সাইকোলজিস্ট আর ভালো ব্যাখ্যা করতে পারবে। তো সেই জায়গা থেকে ধরেন এটাকে আমি খুব বেশি সিরিয়াসলি নিতে চাই না। আমার জায়গা থেকে, আমি একজন ডক্টর হিসেবে আমি এটা খুব সিরিয়াসলি নিতে চাই না। সেকেন্ড কথা হচ্ছে, ধরেন যেহেতু সে বক্তব্যটা দিয়েছে বা যে অভিযোগটা ক্লেম করেছে, শুধুমাত্র সে উপ হাইকমিশনার বা সহকারী হাইকমিশনার হিসেবে নয়, সে ভিকটিম পরিবারের সদস্য। তো সেই হিসাবে যেহেতু তার সন্দেহটা রয়েছে, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সরকার এই জিনিসটা আলোকপাত করবে। আর মাহবাজ ভাই যেটা বলছিলেন যে সরকার তো এমন না যে সরকার এটাকে ডিনাই করেছে, এটা তো প্রসেসে হবে, হ্যাঁ, বা করছে না, ব্যাপারটা তো তা না। তো সরকার এই জিনিসগুলো তো আন্তরিক, যথেষ্ট পরিমাণে আন্তরিক। অন্তত সরকার একটা গুড ইন্টেনশন শো করেছে, শুধু এই ক্ষেত্রে না, রামিসা হত্যাকাণ্ড বা অন্যান্য যে ইস্যুগুলো গেল। ইস্যুটা সেকেন্ড ইস্যুটা যে আপনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রীর এখানে যে তারটি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া বা না পাওয়া, এই জায়গাটা একটা সিরিয়াস কনসার্নের বিষয়। আমরা আসলে দেখতেছিলাম যে ধরেন তারেক রহমান যখন উনি প্রধানমন্ত্রী হলেন, তখন ওনার সিকিউরিটি অনেক সরাই দিলেন, অনেক কিছু উনি কাটসাট করলেন, গণমানুষের সাথে কথা বলেন এবং প্রোটোকল ভেঙে টেঙে। হ্যাঁ, তো এই জায়গাটা আমি মনে করি যে এটা আসলে এটা উনি জিনিসটা হয়তো খুব মানে গুড ইন্টেনশনে করতেছেন বা গুড উইলে করতেছেন, কিন্তু জিনিসটা এটা মাথা রাখতে হবে। ধরেন উনি কিন্তু প্রাইম মিনিস্টার, তো সুতরাং প্রাইম মিনিস্টারের নিরাপত্তা আর আমার আপনার নিরাপত্তা কিন্তু আকাশ পাতাল পার্থক্য, স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আপনি বাংলাদেশের রাজনীতিতে যেহেতু অ্যাসাসিনেশনের অনেকগুলো ঘটনা আছে, ধরেন শেখ মুজিব হত্যাকাণ্ড থেকে তারপরে জিয়াউর রহমান হত্যাকাণ্ড, তো অনেকগুলো ঘটনা রয়েছে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে ধরেন ওনার এই বিষয়ে আরও একটু সতর্ক হওয়া উচিত। মানে আমার পার্সোনাল অভিমত সেটাই যে আরও একটু সতর্ক হওয়া উচিত, এবং এটাও মাথা রাখতে হবে ধরেন তারেক রহমান তো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই না? সুতরাং ওনার নিরাপত্তা বলয়, ওনার সিকিউরিটি কনসার্ন সবকিছু আসলে ওই মাপের হওয়া উচিত। তো সুতরাং এই জিনিসটাকে খুব হালকা হবে না, কোনো সুযোগ নাই। আমি জানি না এর পিছনে আশেপাশে কে জড়িত বা কি ইন্টেনশন হয়েছে, এটা করতে লাগলো 7 ঘন্টা। হ্যাঁ, তো এই জায়গাটা ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস আপনাকে মাথা রাখতে হবে। ব্যাপারটা হচ্ছে ধরেন আমাদের আগের যারা প্রাইম মিনিস্টার হতেন, তারা কিন্তু এত রেগুলার ফ্রিকুয়েন্টলি কিন্তু সচিবালয় যেতেন না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু আসার পর থেকে খুব ফ্রিকুয়েন্টলি সচিবালয় যাচ্ছেন, এবং সচিবালয় যেটা খুব সিকিউর এরিয়া আমার কাছে মনে হয় না। হয়তো এখানে পাস আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি নিজে অনেকবার সচিবালয় গিয়েছিলাম, আমার কাছে খুব সিকিউর এরিয়া মনে হয় না এটাতে, ভিতরের পরিবেশ জায়গাটা। তো সেই জায়গায় আমি মনে করি ওনার এটা যারা প্রোটোকল টিম, যারা প্রোটোকল বিশেষজ্ঞ, হ্যাঁ, সিকিউরিটি স্পেশালিস্ট যারা, নিশ্চয়ই ওনার টিম রয়েছে, তো তারা এটাকে আরও বেশি মানে বিবেচনা নিবে, এবং এটা বিবেচনা নেওয়া উচিত। কারণ উপমহাদেশের রাজনীতি খুবই আসলে ব্রুটাল, এবং এখানে আসলে আপনাদের বেনজির ভুট্টোর ঘটনা যদি দেখেন পাকিস্তানে,
তারপরে ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধীর ঘটনা। তো সেই জায়গা থেকে সবকিছু মিলে যে এই ঘটনাগুলো কিন্তু খুব কনসার্নিং বিষয়, এবং আমি মনে করি যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে গুড গ্যাসটা যেটা দেখাচ্ছেন, এটা খুব ভালো, পিপল এটাকে অ্যাকসেপ্ট করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজের সিকিউরিটিটাকেও মাথায় রাখা উচিত, সতর্ক হওয়া উচিত। সতর্ক হওয়া উচিত।